আওয়ামী লীগ যদি মধ্য সময়ে ইলেকশনে আসে কোনো কারণে, যদি বিএনপি তারেক রহমান সাহেব এবং আইন যদি আওয়ামী লীগকে পলিটিক্স করার প্রশ্রয় দেয়, দেখা যাবে এদের বাড়ি কোথায়, এরা ইলেকশনেই বা ফ্রি ইলেকশনেই বা কয়টা সিট পায়। এটা দেখা যাবে যদি আওয়ামী লীগ কোনো কারণে আসে। আমারে বলবেন আওয়ামী লীগ আসবে কিনা, আপনি চান আওয়ামী লীগ আসবে কিনা, সেটা আমার দেশের আইন জানে, আদালত জানে, আর আমার দেশের বিএনপির সরকারের নেতৃত্ব জানে, আমি জানি না। তবে আমি মনে করি আওয়ামী লীগ না আসলেও মুক্তিযুদ্ধের কথা বলে এরকম একটা তৃতীয় সংগঠন এখানে দাঁড় করানো উচিত, যাতে করে এই যে রাজাকারের বাচ্চারা যে এখন বাঘ বাকুম করতেছে, আমি আবারও বললাম বাঘ বাকুম করতেছে, একটা তৃতীয় শক্তি যদি মুক্তিযুদ্ধের পক্ষে আসতো, রাজাকারের বাচ্চারা গড়ে ঢুকে যেত। মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম ছাত্র শিবিরকে আপনি কিভাবে দেখেন? ছাত্র শিবিরকে ছাত্র শিবির হিসাবে দেখি। এরা ওই যে তাদের শিবিরের বড় ভাই ছিল, পূর্ব নাম ছিল ছাত্র সংঘ, যারা ছাত্র শিবির এখন করে তাদের পূর্ব নামটা ছিল ৭১ সনের ছাত্র সংঘ, যারা আলবদরের নেতা ছিল সব, নিজামী সাহেব, মুজাহিদ শাহরা, ওই কামরুজ্জামানরা যাদের ফাঁসি হয়েছে, আমি চ্যালেঞ্জ করলাম, আমি মুক্তিযোদ্ধা হিসাবে এরা সব মানুষকে ধর্ষণ করছে। ওই যে আজকে আজহার সাহেব বাইরে আইছে, তার নামে ১১৯টা মেয়ের পাকিস্তানিদেরকে দিয়া নিজে সহ ১১৯টা মেয়েকে ধর্ষণ করার জন্য তার ফাঁসি হয়েছিল এবং হত্যা করার জন্য। আমি বলতে চাই ওই যে ছাত্র সংঘেরই পরবর্তী সন্তান হলো ছাত্র শিবির, যাদের কাজ হলো মানুষকে হত্যা করা, রক কাটা, বিশ্রী স্লোগান দেওয়া, এবং গুপ্তভাবে যখন দেখে যে সময় সুযোগ পাচ্ছে না, তখন গুপ্তভাবে অন্যান্য ছাত্র সংগঠনের লুঙ্গির নিচে থাকা যাদের স্বভাব, আমি ছাত্র শিবিরকে এইভাবেই দেখি। এরা এই দেশকে কোনো ধরনের, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একদিন আসবে যেদিন ছাত্র শিবির দেখলে মানুষ ঘৃণা করবে, ঘরে ঢুকতে দেবে না, এবং তাদের মা বাবারাও তাদেরকে স্বীকার করবে না। দিস টাইম উইল কাম। জামাত এবং এনসিপির অভিযোগ আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার আড়ালে মূলত আওয়ামী লীগের পারপাস সার্ভ করেন, এই বিষয়টা যদি পরিষ্কার করতেন। আমি আওয়ামী লীগের পারপাস সার্ভ করি না, আমি মুক্তিযুদ্ধের পারপাস সার্ভ করি। সেই মুক্তিযুদ্ধের পারপাস সার্ভ করতে গিয়ে যদি অতীতের কোনো আওয়ামী লীগ নেতৃত্বের নাম আইসা যায় বা ইতিহাস আইসা যায়, কারণ মুক্তিযুদ্ধটা সংগঠিত করছে আওয়ামী লীগ, সংগঠিত করছে, যুদ্ধটা সব আওয়ামী লীগ করছে, এটা আমি বলবো না। ৬৬ থেকে ৭১-এর ২৫শে মার্চ পর্যন্ত সমস্ত নেতৃত্বটা আওয়ামী লীগের। কাজে মুক্তিযুদ্ধ যখন আপনি বলবেন তখন আওয়ামী লীগের নামটা আসবে। এতে যদি তারা মনে করে আমি আওয়ামী লীগের ইন্টারেস্ট সার্ভ করতেছি, এটা আমার বলার কিছু নাই, আমি সত্য ইতিহাসটা বলতেছি। আর তারা যারা বলে আওয়ামী লীগ যদি মধ্য সময়ে ইলেকশনে আসে কোনো কারণে, যদি বিএনপি তারেক রহমান সাহেব এবং আইন যদি আওয়ামী লীগকে পলিটিক্স করার প্রশ্রয় দেয়, দেখা যাবে এদের বাড়ি কোথায়, এরা ইলেকশনেই বা ফ্রি ইলেকশনেই বা কয়টা সিট পায়। এটা দেখা যাবে যদি আওয়ামী লীগ কোনো কারণে আসে। আমারে বলবেন আওয়ামী লীগ আসবে কিনা, আপনি চান আওয়ামী লীগ আসবে কিনা, সেটা আমার দেশের আইন জানে, আদালত জানে, আর আমার দেশের বিএনপির সরকারের নেতৃত্ব জানে, আমি জানি না। তবে আমি মনে করি আওয়ামী লীগ না আসলেও মুক্তিযুদ্ধের কথা বলে এরকম একটা তৃতীয় সংগঠন এখানে দাঁড় করানো উচিত, যাতে করে এই যে রাজাকারের বাচ্চারা যে এখন বাঘ বাকুম করতেছে, আমি আবারও বললাম বাঘ বাকুম করতেছে, একটা তৃতীয় শক্তি যদি মুক্তিযুদ্ধের পক্ষে আসতো, রাজাকারের বাচ্চারা গড়ে ঢুকে যেত। এনসিপির নাহিদ ইসলাম আপনাকে ইঙ্গিত দিয়ে বলেছেন মুজিব বাহিনীর সদস্য মানেই মুক্তিযোদ্ধা নয়। এই যে একটা ছেলে, এইগুলো মানুষের প্রস্রাবের নিচে পড়ে থাকবো, এইসব ছেলে পেলে, এরা কী বুঝে, মুজিব বাহিনী কী বুঝে, মুক্তি বাহিনী কী বুঝে, মুক্তিযুদ্ধই কী বুঝে, এরা কী বুঝে? এদের কথার আমার উত্তর দিতে, মুজিব বাহিনী মুক্তি বাহিনী নয়, মুজিব বাহিনী হলো রিয়েল চক্ষুষ্মান মুক্তিযোদ্ধা, রিয়েল চক্ষুষ্মান। মুজিব বাহিনীর একটি ছেলেও নাই, মুজিব বাহিনীতে এমন কোনো সন্তান ছেলে ঢুকতে পারে নাই যে কমপক্ষে মেট্রিক পাস করে নাই। এটাই হলো মুজিব বাহিনী ক্রাইটেরিয়া। উপরে ডক্টরেট পর্যন্ত আছে, কিন্তু নিচে একদম মেট্রিক পাস করে নাই, সে মুজিব বাহিনীর কাছেই যাইতে পারে নাই। আমি যখন মুজিব বাহিনীতে গেছি তখন আমি এমএ ফাইনাল ইয়ারে পড়ি। মুজিব বাহিনী ও তো রাজাকারের বাচ্চা, এবং এইসব নিচ প্রকৃতির ছেলেপেলেরা আজকে চক্রান্তের কারণে
মিটিকুলাস ডিজাইনের কারণে এইসব আমি শুনছি কথাটা আমার সামনেই বলছে পার্লামেন্ট, এ কি জানে মুক্তিযুদ্ধের, এ কি বুঝে? রাজাকারের বাচ্চাগুলা, মুজিব বাহিনী মুক্তি বাহিনী কি, সেটা আলোচনা হলে আসো, আমি আলোচনা করব। পৃথিবীতে যে কোনো জ্ঞানী মানুষ নিয়ে আসেন, হোয়াট ইজ মুজিব বাহিনী? মুক্তি বাহিনী যখন সৃষ্টি হয় নাই, ঠিক তার 8 বছর 9 বছর আগে মুজিব বাহিনী 62-তে জন্ম নিছে মুজিব বাহিনী। মুজিব বাহিনী ছিল না তখন, নাম ছিল এটা বিএলএফ, বেঙ্গল লিবারেশন ফোর্স। এবং 69-এ আইসা বেঙ্গল লিবারেশন ফোর্সের সংখ্যা দাঁড়াইছে 8,000-এর উপরে, যখন মুক্তিযুদ্ধের কোনো নামই নাই। আমরা শপথ নিছি আঙ্গুলের রক্ত দিয়া, এই অনামিকার আন্দোলনের রক্ত দিয়ে শপথ নিছি সিরাজুল আলম খানের কাছে যে আমরা বাঙালি জাতির একটা রাষ্ট্র সৃষ্টি করার জন্য আমরা যুদ্ধ করব। এরা কি বুঝে? এইসব রাজাকারের বাচ্চারা বাজে বাজে কথা বলে। হ্যাঁ, ইয়েস, আমি বিএলএফ, এটা তো ঠিক, আমি তো বিএলএফ, কিন্তু এর আগে কিন্তু আমি মুক্তি বাহিনী হিসাবে 5টা যুদ্ধ করছি। মুক্তি বাহিনী হিসাবে ওই তামাবিল জাফলং, ওই তারাইলের করিমগঞ্জ, ওই গচিহাটা, ইটনা, 5টা মুক্তি বাহিনী হিসাবে যুদ্ধ করছি। আর মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে সর্বশেষ যে যুদ্ধটা করছি কুশিয়ারার পারে, সেই কালনী নদীর পারে বিখ্যাত কাকালচেউ কাটকাল ইউনিয়নের পাশে যে যুদ্ধটা করছে, এটা একটা বিখ্যাত যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, এবং সেইখানে স্মৃতিস্তম্ভ করবে মানুষ। এতদিন আব্দুল হামিদরা ছিল বইলা ফজলুর রহমানের নাম হয়ে যাব, যেহেতু তারা মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়া যায় নাই, কাজে তারা এটা করতে দেয় নাই। দেখা যাবে। এইগুলো হলো সবচেয়ে নিকৃষ্ট। মুক্তিযুদ্ধে কে কে ছিল, এই রাজাকারের বাচ্চা, তোর কি মুক্তিযুদ্ধ? রাজাকারের বাচ্চা জামাতের কুলে বৈশা ভোট পায়া পাস করো, আবার মুক্তিযুদ্ধ জামাতের বাচ্চা, রাজাকারের বাচ্চা জামাতের কুলে বৈশা ইলেকশন করো, আবার মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করো। তোমার তো মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করার, মুজিব বাহিনী নিয়ে তোমাদের কোনো রাইট নাই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য
প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।